2028 সালে ভারতের কাশ্মীর অঞ্চলে অবস্থিত কাকোরাম পর্বতে এক পর্বতারোহী ভয়াবহ তুষার ঝড়ে আটকা পড়েন। তুষার ঝড়ের কারণে চারদিকে সম্পূর্ণ অন্ধকার ছিল। তারপর পর্বতারোহী তার তাঁবুর খুব দূরে একটি পাহাড়ে একটি উজ্জ্বল আলো দেখতে পান। আলো দেখে তিনি প্রচন্ড ঝড়ের মুখোমুখি হন এবং তার দিকে হাঁটতে শুরু করেন। অনেক চেষ্টার পর পর্বতারোহী যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তিনি সেখানে একটি চকচকে গোলাকার বস্তু দেখতে পান। কৌতূহলী হয়ে তিনি তার কোদাল দিয়ে বস্তুটি ভেঙে ফেলেন এবং সেখান থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসতে দেখেন। আলো এত তীব্র ছিল যে পর্বতারোহী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন তিনি জ্ঞান ফিরে পান তখন চকচকে বস্তুটি অদৃশ্য হয়ে যায়। তিনি চারপাশে তাকান কিন্তু কোথাও খুঁজে পান না। তারপর তিনি তার হাতে কিছু অনুভব করেন, তাতে একটি অদ্ভুত চিহ্ন ছিল। চিহ্নটি দেখে পর্বতারোহী গভীর চিন্তায় পড়ে যান। তিনি বুঝতে পারেননি যে জিনিসটি কি এবং এর সাথে সাথে গল্পটি বর্তমান সময়ে স্থানান্তরিত হয়, যেখানে আমরা জ্যোতির্বিজ্ঞানীর একজন বিখ্যাত অধ্যাপক হেলেন বেনসনের সাথে দেখা করি। হেলেন একজন বিধবা এবং তিনি তার সৎ পুত্র জ্যাকবের সাথে থাকেন। বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা শেষ করে তিনি সবেমাত্র বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফোন আসে। ফোনকারী হেলেনকে জানান যে শীঘ্রই কেউ তার দরজায় কড়া নাড়বে। হেলেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি কে এবং তিনি তার কাছ থেকে কি চান, কিন্তু ফোনকারী তার কোনো প্রশ্নের উত্তর দেননি। পরিবর্তে তিনি তাকে বলেন যে তিনি পথে সমস্ত উত্তর পেয়ে যাবেন। হেলেন বুঝতে পারছিলেন না কি হচ্ছে, কিন্তু তারপরে তিনি শুনতে পেলেন কেউ তার দরজায় কড়া নাড়ছে। তিনি যখন দরজা খুললেন তখন বাইরে বেশ কয়েকটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। স্যুট পরা একজন ব্যক্তি হেলেনকে কোনো প্রশ্ন না করে চুপচাপ তার সাথে আসতে বলেন। বিভ্রান্ত এবং দ্বিধাগ্রস্ত হেলেন তার ছেলে জ্যাকবের দায়িত্ব তার প্রতিবেশীর হাতে তুলে দেন এবং পুলিশের সাথে চলে যান। তার না যাওয়ার কোনো উপায় ছিল না। পুলিশ ভ্যানে থাকা অবস্থায়ও হেলেন অফিসারকে জিজ্ঞেস করলেন যে তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার বলেন যে তারা পৌঁছানোর পরে সমস্ত উত্তর পেয়ে যাবেন। তিনি বারবার জোর করার পর অফিসার অবশেষে তাকে বলেন যে একটি জাতীয় জরুরি অবস্থা চলছে এবং তাদের এটি নিয়ে আলোচনা করা দরকার। তারা হেলেনকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে এসে তাকে একটি বিমানে তুলে দিল, যেখানে বিভিন্ন ক্ষেত্রের আরো কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী ইতিমধ্যেই বসেছিলেন। কেউ জানতো না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কেন। বিমানটি তাদের একটি সামরিক একাডেমিতে নিয়ে গেল। তারা অবতরণের সাথে সাথে সবাইকে কঠোরভাবে বলা হয়েছিল যে মোবাইল ফোন এবং ক্যামেরা ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যাই হোক, হেলেন তার ছেলের সাথে যোগাযোগ রাখার জন্য গোপনে তার ফোনটি তার কাছে রেখেছিলেন। সেখানে হেলেন তার পুরনো বন্ধু মাইকেলের সাথে দেখা করেছিলেন, যিনি নাসার একজন বিজ্ঞানী ছিলেন। আসলে মাইকেল সেখানকার সমস্ত বিজ্ঞানীদের, বিশেষ করে হেলেনকে ফোন করেছিলেন। তিনি তাকে কনফারেন্স রুমে নিয়ে যান, যেখানে অন্যান্য বিজ্ঞানীরাও উপস্থিত ছিলেন। মাইকেল তখন সবাইকে পৃথিবীর থেকে ধেয়ে আসা এক বিধ্বংসী হুমকির কথা জানান। তিনি বলেন যে সম্প্রতি তার মহাকাশ অভিভাবক কর্মসূচিতে কাজ করা লোকেরা বৃহস্পতির কক্ষপথে একটি অদ্ভুত বস্তু দেখতে পেয়েছে। মহাকাশে অনেক বস্তু চলাচল করছে, কিন্তু এটি বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ এর ঘূর্ণন গতি অন্যদের থেকে বেশ আলাদা। যদিও বেশিরভাগ বস্তু বৃত্তাকার কক্ষপথে চলাচল করে, কিন্তু এটি হাইপারবোলিক কক্ষপথে চলাচল করছিল, যেন এটি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে উৎক্ষেপণ করা হয়েছে। এটি পৃথিবীর দিকে 30,000 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছিল। এর গতি বিবেচনা করে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে পরবর্তী 78 মিনিটের মধ্যে এটি আমেরিকার একটি শহর ম্যানহাটনের সাথে ধাক্কা খাবে। এর প্রভাব এতটাই প্রচন্ড হবে যে পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে উপস্থিত সকল বিজ্ঞানী ভয়ে ঘামতে শুরু করলেন। বিশেষ করে যেহেতু ম্যানহাটন তাদের অবস্থানের কাছাকাছি ছিল, বিজ্ঞানীদের মতে এত দ্রুত গতিতে চলমান কোনো বস্তুকে থামানোর জন্য একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপও যথেষ্ট হবে না। সরকারকে সবকিছু গোপন রাখতে হয়েছিল। শান্তি বজায় রাখা এবং সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এড়ানো গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণেই বিজ্ঞানীরা সম্মেলন কক্ষে প্রবেশের আগে তাদের কাছ থেকে সমস্ত মোবাইল ফোন এবং ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু হেলেন গোপনে তার ফোন রেখেছিল। তিনি বাথরুমে গিয়ে জ্যাকবকে ফোন করে বেসমেন্টে লুকিয়ে থাকতে বলেছিল, যদিও জ্যাকব তার কথা গুরুত্ব সহকারে নিচ্ছিলেন না। হেলেন তার সাথে আরো কিছু কথা বলতে চেয়েছিলেন, জানতেন না যে তিনি আবার তার সাথে কথা বলতে পারবেন কিনা। যাই হোক, জ্যাকব কলটি কেটে দেন। যদিও হেলেন জ্যাকবের সৎ মা ছিলেন, তিনি সবসময় তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, কিন্তু হেলেনের প্রতি জ্যাকবের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি কখনো তাকে তার মা হিসেবে মেনে নেননি।
ঠিক তখনই কেউ একজন বাথরুমের দরজায় কড়া নাড়ছে। একজন মহিলা অফিসার হেলেনকে তার ফোন ব্যবহার করতে দেখেন। অফিসার ফোনটি জব্দ করেন, কিন্তু এরপর কি ঘটতে চলেছে তা জেনে তার চোখে জল এসে যায়। তারপর সমস্ত বিজ্ঞানীদের সেই স্থানের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে বস্তুটি আঘাত করার কথা ছিল। আঘাতের মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। এটি দেখে একজন বিজ্ঞানী বলেছিলেন যে যদি বস্তুটি 30,000 কিলোমিটার প্রতি বেগে পৃথিবীতে আঘাত করে, যা আলোর গতির 1/10 ভাগ, তাহলে গ্রহের সমস্ত জীবন্ত প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সরকার এটা থামাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করা উচিত। কিন্তু তখন কাছে দাঁড়িয়ে থাকা একজন অফিসার বললেন যে তারা এটা করতে পারবেন না, কারণ কেউ তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে। এদিকে মাত্র 6 সেকেন্ড বাকি ছিল। সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু বস্তুটি পৃথিবীর কাছাকাছি আসার সাথে সাথে হঠাৎ করেই এর গতি কমে গেল। সমস্ত বিজ্ঞানী হতবাক হয়ে গেলেন। তারা দেখতে পেলেন যে বস্তুটি সূর্যের মতো জ্বলজ্বল করছে, ধীরে ধীরে মাটির দিকে নেমে আসছে। এটি দেখার জন্য জড়ো হওয়া জনতার মধ্যে এটি একটি খালি মাঠে পড়ে গেল। তৎক্ষণাৎ সামরিক কর্মকর্তারা অস্ত্র এবং ট্যাঙ্ক দিয়ে বস্তুটিকে ঘিরে ফেললেন। হেলেন এবং অন্যান্য বিজ্ঞানীদের বস্তুটির কাছাকাছি নিয়ে যাওয়া হলো, যদিও কেউ আসলে বুঝতে পারেনি এটি কি। ধোঁয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে তারা দেখতে পেলেন যে বস্তুটি চলচ্চিত্রের শুরুতে দেখানো স্বচ্ছ বলের একটি বৃহত্তর সংস্করণ। এর ভেতরে বিশাল ঝড়ের মেঘ দেখা যাচ্ছিল। এটি আসলে একটি এলিয়েন স্পেসশিপ ছিল। এর থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে এলো এবং আলো থেকে একটি এলিয়েন বেরিয়ে আসতে শুরু করলো। এটি দেখে অনেক লোক দৌড়ে পালিয়ে গেল, কিন্তু হেলেন সাহস দেখিয়ে ভিড় করে এলিয়েনের দিকে এগিয়ে গেলেন। এলিয়েনটি হেলেনের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু তারা স্পর্শ করার আগেই পেছন থেকে একজন সৈনিক এলিয়েনটিকে গুলি করে আহত করে। হেলেন তৎক্ষণাৎ গুলি বন্ধ করার জন্য চিৎকার করে এবং চিকিৎসার জন্য ডাকে, কিন্তু তারপর একটি বিশাল এলিয়েন রোবট মহাকাশ যান থেকে বেরিয়ে আসে। এর পুরো শরীর ধাতু দিয়ে তৈরি এবং লেজারের মতো তার চোখ থেকে লাল আলো জ্বলে। কিছুক্ষণের মধ্যেই রোবটটি শহরের সমস্ত ইলেকট্রনিক সিস্টেমকে অক্ষম করে দেয়। একটি বধির শব্দ শোনা যায়, যা এত তীক্ষ্ণ যে সবার কান সূচের মতো ছিদ্র করে। তারপর রোবটটি আহত এলিয়েনকে উদ্ধার করার জন্য এগিয়ে যায়, কিন্তু এলিয়েনটি তার নিজস্ব ভাষায় কিছু নির্দেশনা দেয়। আদেশ শোনার সাথে সাথে রোবটটি মূর্তির মতো জায়গায় স্থির হয়ে যায় এবং শহরের বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়। এটি দেখে সামরিক কর্মকর্তারা বুঝতে পারেন যে এলিয়েনরা কোনো ক্ষতি করতে চায়নি। তাই তারা আহত এলিয়েনকে চিকিৎসার জন্য একটি সামরিক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আরো খারাপ হতে দেখে হেলেন দ্রুত তাদের একজন সার্জনকে ডাকতে বলেন। শীঘ্রই একজন সার্জন আসেন, কিন্তু যখন তিনি গুলিটি সরানোর জন্য এলিয়েনের চামড়া কেটে ফেলেন, তখন তিনি আশ্চর্যজনক কিছু আবিষ্কার করেন। সার্জন বলেন যে ভিনগ্রহী প্রাণীটির বাইরের ত্বক তিমির চর্বির মতো, আর সেই চর্বির ভিতরে মানুষের মতো দেহ। সার্জন যখন বাইরের স্তরে একটি ছেদ করেন, আশ্চর্যজনকভাবে স্তরটি নিজে থেকেই খোসা ছাড়তে শুরু করে। এটি দেখে সার্জন হতবাক হয়ে যান। ধীরে ধীরে তিনি পুরো বাইরের স্তরটি সরিয়ে ফেলেন এবং ভেতর থেকে নবজাতক শিশুর মতো দেখতে একটি ভিনগ্রহী প্রাণী আবির্ভূত হয়। সকলেই হতবাক হয়ে যায়। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই ভিনগ্রহী প্রাণীটি বেড়ে উঠতে শুরু করে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। তারপর ভিনগ্রহী প্রাণীটি চোখ খোলার সাথে সাথেই সে লড়াই শুরু করে। সেই মুহূর্তে হেলেন এসে তাকে বলে, ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করছি। এই কথা শুনে ভিনগ্রহী প্রাণীটি শান্ত হয়ে হেলেনের কথা পুনরাবৃত্তি করে। এলিয়েনের এই কথা পুনরাবৃত্তি করা দেখে হেলেন হতবাক হয়ে যায়। ইতিমধ্যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব শহরটিকে বাঁচানোর চেষ্টা শুরু করে। এটি দেখে অন্যান্য দেশের মানুষও বড় শহরগুলি থেকে পালাতে শুরু করে। ভয় পায় যে ভিনগ্রহীরা তাদের শহরগুলিতে আক্রমণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে একটি নিরাপদ স্থানে পাঠানো হয়। তার অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করেন। একজন অফিসার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন যে পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি উপগ্রহের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলিয়েনরা এটির নিয়ন্ত্রণ নিয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হলো, কেবল একটি নয়, বেশ কয়েকটি এলিয়েন জাহাজ বিভিন্ন স্থানে পৃথিবীর অবতরণ করেছে। এই সময়ে অনেক এলিয়েন জাহাজও গ্রহকে প্রদক্ষিণ করছে। এই কথা শুনে প্রতিরক্ষা মন্ত্রী ভীত হয়ে পড়েন। তার মতে সবচেয়ে গুরুতর উদ্বেগ হলো সেই উপগ্রহের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া।
কারণ এটি কোনো সাধারণ উপগ্রহ নয়, এটি সরাসরি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত। এটি হ্যাক করে এলিয়েনরা সরকারের সমস্ত গোপন তথ্য চুরি করেছে এবং তারা সমস্ত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য এটি ব্যবহার করেছে। এখন এলিয়েনদের সরকার সম্পর্কে প্রতিটা ছোট এবং বড় বিবরণের অ্যাক্সেস ছিল। এ থেকে প্রতিরক্ষা মন্ত্রী ধরে নেন যে এলিয়েনরা অবশ্যই পৃথিবী দখল করতে এসেছে। এটি নিশ্চিত করার জন্য তিনি সেই এলিয়েনকে দেখতে যান, যিনি এখনও সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। হেলেন এবং ডাক্তার তার সাথে সেখানে আছেন। তারা দুজনেই প্রতিরক্ষা মন্ত্রীকে সেই ঘরে নিয়ে যান যেখানে এলিয়েনকে রাখা হয়েছিল। আশ্চর্যজনকভাবে এলিয়েনটি দেখতে ঠিক সিনেমার শুরুতে দেখানো পর্বতারোহীর মতো। ডাক্তার প্রতিরক্ষা মন্ত্রীকে ব্যাখ্যা করেন যে ভিনগ্রহীটির দেহ 3টি ভিন্ন ডিএনএ দিয়ে তৈরি। তার মস্তিষ্ক ভিনগ্রহীর ডিএনএ দিয়ে তৈরি, যখন তার দেহটি আগে দেখা পর্বতারোহীর ডিএনএ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। সেই সময় ভিনগ্রহীরা তার হাত থেকে পর্বতারোহীর ডিএনএ সংগ্রহ করেছিল। সেই ডিএনএ ব্যবহার করে তারা এই মানুষের মতো দেহ তৈরি করেছিল। এই কারণেই ভিনগ্রহীর চেহারা পর্বতারোহীদের সাথে মিলে যায়। তারা এটি করেছিল যাতে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে বেঁচে থাকতে পারে। যখন ভিনগ্রহী পৃথিবীতে অবতরণ করে তখন সে নবজাতক অবস্থায় ছিল। তার কাছে এক ধরনের জৈব প্রকৌশলী স্পেস স্যুট ছিল যা তার জন্য ভ্রমণের মতো কাজ করে। সেখান থেকে বেরিয়ে আসার পর সে আশ্চর্যজনকভাবে 6 ঘন্টার মধ্যে নবজাতক থেকে পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এই অদ্ভুত বৈশিষ্ট্যগুলো শুনে প্রতিরক্ষা মন্ত্রী হতবাক হয়ে যান। সময় নষ্ট না করে সে সরাসরি ভিনগ্রহীর কাছে যান। প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই জানেন যে ভিনগ্রহীরা তাদের যোগাযোগ উপগ্রহ হ্যাক করেছে এবং তাদের ভাষাও শিখেছে। তাই তিনি তাকে তার নিজের ভাষায় জিজ্ঞাসা করেন তিনি কে, তিনি কোন ভিনগ্রহী সভ্যতা থেকে এসেছেন এবং তার ভ্রমণের উদ্দেশ্য কি। ভিনগ্রহী উত্তর দেয় যে তার নাম ক্ল্যাটো। তিনি বলেন যে মহাবিশ্বে এমন অনেক সভ্যতা রয়েছে যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। তিনি সেই সভ্যতার একটির অন্তর্ভুক্ত এবং সমস্ত ভিনগ্রহী সভ্যতার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছেন। ক্ল্যাটো জানেন যে পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশ জাতিসংঘের অধীনে একত্রিত। তাই তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে জাতিসংঘের একটি সভা আয়োজন করার জন্য অনুরোধ করেন, যাতে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে তার সফরের একটা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী ক্ল্যাটোর অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তিনি তাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তাদের গ্রহে কেন এসেছেন। ক্ল্যাটো অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলেন যে এই গ্রহটি আপনার নয়। এই কথা শুনে প্রতিরক্ষা মন্ত্রী ভয় পান যে ভিনগ্রহীরা হয়তো তাদের উপর কর্তৃত্ব করতে এসেছে। তাই তিনি ডাক্তারকে পলিগ্রাফ পরীক্ষা করে ক্ল্যাটোকে জিজ্ঞাসাবাদ করায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাদকদ্রব্য ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন। তবে মাইকেল ক্ল্যাটোকে জোর করে জিজ্ঞাসাবাদ করা ঠিক মনে করেননি। তাই তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তা করতে অস্বীকৃতি জানান। কিন্তু তারপর হেলেন এগিয়ে আসেন এবং বলেন যে তিনি ক্ল্যাটোকে ওষুধ ইনজেকশন দিতে প্রস্তুত। এই বলে হেলেন মেডিসিন রুমে যান এবং চালাকি করে ওষুধের সাথে স্যালাইনের পানির বোতল নিয়ে যান। ইতিমধ্যে ক্ল্যাটো প্রতিরক্ষা মন্ত্রীকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, বলেন যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে পৃথিবীতে আসার কারণ না বলা পর্যন্ত তাকে ছেড়ে দেবেন না। শীঘ্রই হেলেন ফিরে আসেন এবং গোপনে ওষুধের পরিবর্তে ইনজেকশনে স্যালাইন ভরে দেন। তিনি ক্ল্যাটোকে ইনজেকশন দেন এবং সুযোগ পেলেই তার কানে চুপি চুপি ফিসফিসিয়ে বলেন। কিন্তু ক্ল্যাটো তার অর্থ বুঝতে পারার আগেই সামরিক সৈন্যরা তাকে হুইল চেয়ারে বেঁধে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যায়। ঘরের বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় এবং ভেতরে একজন ডাক্তার তার সরঞ্জাম স্থাপন করে পলিগ্রাফ পরীক্ষা শুরু করেন। ক্ল্যাটোকে সে প্রধান প্রশ্নটি জিজ্ঞাসা করে যে সে কেন পৃথিবীতে এসেছিল, কিন্তু ক্ল্যাটো তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। পরিবর্তে সে তার ক্ষমতা ব্যবহার করে পলিগ্রাফ মেশিনের নিয়ন্ত্রণ নেয়। ডাক্তার যখন মেশিনটি স্পর্শ করে তখন সে বৈদ্যুতিক শক পায় এবং ক্ল্যাটোর নিয়ন্ত্রণে চলে যায়। ক্ল্যাটো তাকে বেরিয়ে যাওয়ার পথ এবং প্রধান দরজার সুরক্ষা কোড জিজ্ঞাসা করে। তারপর তার ক্ষমতা ব্যবহার করে ক্ল্যাটো বৈদ্যুতিক তার প্রবেশ করে সিসিটিভি সিস্টেমে পৌঁছায়। ক্যামেরার মাধ্যমে সে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত রক্ষীদের দেখতে পায়। তারপর সে তাদের কানের পিছ দিয়ে একটি বিকট শব্দ করে, যার ফলে সমস্ত রক্ষী যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। এদিকে ক্ল্যাটো ডাক্তারের কোট পরে পালিয়ে যায়। কয়েক মিনিট পর যখন সামরিক কর্মকর্তারা সিসিটিভিতে দেখতে পান যে ক্ল্যাটো পালিয়ে গেছে, তখন তারা তাকে খুঁজে বের করার জন্য শহরের প্রতিটি কোণে অনুসন্ধান দল পাঠায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্ল্যাটো রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
সে কেবল স্পর্শ না করেই, কোনো টাকা ব্যবহার না করেই একটি ভেন্ডিং মেশিন থেকে খাবার নেয়। কাছে থাকা একটি ছোট শিশু অবাক হয়ে ক্ল্যাটুকে দেখছে। ঠিক তখনই এক চোর ক্ল্যাটুর সামনে থেকে এক বৃদ্ধের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এটা দেখে ক্ল্যাটু মানবতার ভালো মন্দ উভয় দিক নিয়ে ভাবতে শুরু করে। এদিকে সে লক্ষ্য করে যে তার বুলেটের ক্ষত এখনো সেরে ওঠেনি এবং আবার রক্তপাত শুরু হয়েছে। মানবদেহের এই অবস্থা বোঝার চেষ্টা করার সময় ক্ল্যাটু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং সেখানেই সে পড়ে যায়। একই সময়ে হেলেন তার ছেলে জ্যাকবের সাথে বাড়িতে। টিভিতে খবরে দেখা যায় যে এলিয়েনদের আগমনের পর দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। জাতিসংঘের সাথে কথা বলার জন্য ক্ল্যাটুর অনুরোধ প্রত্যাখ্যান করায় বিশ্বজুড়ে নেতারা আমেরিকান সরকারের ওপর বিরক্ত। ঠিক তখনই হেলেন রেলওয়ে পুলিশের কাছ থেকে একটি ফোন পান। তারা তাকে বলেন যে তার একজন রোগী তাদের হেফাজতে আছেন এবং বলছেন যে হেলেনের কাছে তার ঔষধ আছে। এই কথা শুনে হেলেন তৎক্ষণাৎ বুঝতে পারেন যে রোগীটা ক্ল্যাটু। সে দ্রুত জ্যাকবকে তার সাথে নিয়ে রেল স্টেশনে চলে যায়, যেখানে ক্ল্যাটু তার জন্য অপেক্ষা করছে। কেউ তাকে চিনতে পারার আগেই হেলেন ক্ল্যাটুকে তার গাড়িতে তুলে নেয় এবং তার বলা পথ ধরে চলে যায়। যাত্রার সময় ক্ল্যাটু হেলেনের কাছে তার জৈব প্রকৌশলীকৃত স্পেস স্যুটের নমুনা চেয়েছিল, যা হেলেন বাড়ি ফেরার সময় ল্যাব থেকে নিয়েছিলেন। এটা আসলে ক্ল্যাটুর ঔষধ ছিল। যখন ক্ল্যাটু তার ক্ষত স্থানে পদার্থটি প্রয়োগ করে তখন তা তাৎক্ষণিকভাবে সেরে যায়। এটি দেখে হেলেন হতবাক হয়ে যান। ইতিমধ্যে আমেরিকান সামরিক বাহিনী ভিনগ্রহী মহাকাশযান ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র ভর্তি দুটি রিমোট নিয়ন্ত্রিত বিমান পাঠায়, কিন্তু তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে সাথে জাহাজের পাহারায় থাকা বিশালাকার এলিয়েন রোবটটি তার চোখ থেকে লেজার নিক্ষেপ করে এবং ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করে দেয়। তারপর এটি বিমানগুলির নিয়ন্ত্রণ নেয় এবং সেগুলিকে বিধ্বস্ত করে সামরিক ট্যাঙ্কের দিকে। এটা দেখে সৈন্যরা হতবাক হয়ে যায়। অন্যদিকে ক্ল্যাটু একটি ক্যাফের সামনে গাড়ি থামিয়ে কারোর জন্য অপেক্ষা করে। জ্যাকব, যে ক্ল্যাটু সম্পর্কে সত্য জানে না, পৃথিবীতে এলিয়েনদের আসার জন্য রেগে যায়। সরকার পাল্টা লড়াই করার পরিবর্তে শহর খালি করছে বলে সেও বিরক্ত। সে ক্ল্যাটুকে জিজ্ঞেস করে যে সে এই সম্পর্কে কি ভাবছে। ক্ল্যাটু উত্তর দেয় যে মানুষ এ বিষয়ে কিছুই করতে পারে না। জ্যাকব তখন বলে যে তার বাবা বেঁচে থাকলে সে এলিয়েনদের হত্যা করে তাদের তাড়িয়ে দিত। এই বলে সে ওয়াশরুমে যায়। জ্যাকব তার বাবার সম্পর্কে যা বলেছে তা শুনে ক্ল্যাটু ধরে নেয় যে জ্যাকবের বাবা অবশ্যই একজন শক্তিশালী সৈনিক ছিলেন। কিন্তু হেলেন জ্যাকবকে সংশোধন করে এবং ব্যাখ্যা করে যে সে কেবল একটি শিশু এবং সমস্ত বাচ্চাদের মতো তার বাবাকে একজন বীর হিসেবে দেখে। সে ক্ল্যাটুকে বলে যে জ্যাকবের আসল মা তার খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন। পরে হেলেন তার বাবাকে বিয়ে করেছিলেন, কিন্তু তার 1 বছর পরে তিনিও মারা যান। হেলেন এখনো জানেন না যে কেন ক্ল্যাটু পৃথিবীতে এসেছিলেন, তাই সে তাকে আবার জিজ্ঞেস করে। ক্ল্যাটু কেবল বলে, আমি পৃথিবীকে বাঁচাতে এসেছি। ঠিক তখনই তার বন্ধু আসে এবং তারা ক্যাফেতে যায়। ক্ল্যাটু যে লোকটির সাথে দেখা করে সে একজন বয়স্ক চীনা লোক এবং তার নাম নাতি। এই বৃদ্ধ লোকটি আসলে 70 বছর আগে পৃথিবীতে আসা ক্ল্যাটুর মতো একজন ভিনগ্রহী। এমনকি তার নাতিও জানে না যে সে একজন ভিনগ্রহী। এত বছর ধরে মানুষের মধ্যে বসবাস করার পর বৃদ্ধ ভিনগ্রহী মানব জীবনের প্রতিটি দিক, ভালো মন্দ উভয় সম্পর্কে জানতে পেরেছিল। সে ক্ল্যাটুকে বলে যে মানুষ সর্বদা পৃথিবীকে ধ্বংসের দিকে ডেকে আনছে। যদিও তারা জানে যে তাদের কর্মকাণ্ড গ্রহের ক্ষতি করছে এবং অন্যান্য প্রাণীদের বিলুপ্ত করে দিচ্ছে, তবু তারা এখনো পরিবর্তন হয় না। এটাই মানুষকে বিপজ্জনক করে তোলে। তারপর ক্ল্যাটু অবশেষে তার ভ্রমণের আসল উদ্দেশ্য প্রকাশ করে। ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিল বাইরের শত্রুর হাত থেকে নয়, বরং মানুষের হাত থেকে। তাদের লক্ষ্য ছিল মানব জাতিকে চিহ্নিত করা, যাতে পৃথিবী আবার সবুজ এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। আগের মতো পৃথিবীতে বৃদ্ধের মিশন এখন শেষ। ক্ল্যাটু বৃদ্ধ ভিনগ্রহীকে তার সাথে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানায়, যাতে সে মানুষের সাথে ধ্বংস না হয়। কিন্তু তারপর বৃদ্ধ এলিয়েনটিকে গুরুত্বপূর্ণ কিছু যোগ করে। মানুষ যতই ধ্বংসাত্মক হোক না কেন, তাদের আরেকটি দিকও আছে এবং তা হলো ভালোবাসা। সেই ভালোবাসা ভিনগ্রহী হৃদয়কেও স্পর্শ করেছিল। তবে বৃদ্ধ এলিয়েন জানে যে ক্ল্যাটু এখনো ভালোবাসার অনুভূতি বোঝে না এবং তার লক্ষ্য থেকে হাল ছাড়বে না। তাই সে মানুষের সাথে পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নেয়। হেলেন এবং জ্যাকব তখনও ক্ল্যাটুর আসল উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিল না। তাই হেলেন তার উল্লেখিত স্থানের দিকে গাড়ি চালিয়ে যেতে থাকে।
ইতিমধ্যে পুলিশ ক্ল্যাটুর সন্ধানে সর্বত্র তদন্ত করছিল। স্থানীয় কিছু লোকের কাছ থেকে তারা জানতে পারে যে ক্ল্যাটু হেলেন এবং জ্যাকবের সাথে বনে চলে গেছে। শীঘ্রই ক্ল্যাটু একটি জঙ্গলে গাড়ি থামায়। সে হেলেন এবং জ্যাকবকে গাড়িতে রেখে জঙ্গলে একা চলে যায়। যখন ক্ল্যাটু অনেকক্ষণ ধরে ফিরে আসে না, তখন হেলেন জ্যাকবকে গাড়িতে রেখে তাকে খুঁজতে বনে চলে যায়। সে এক জায়গায় থামে এবং ক্ল্যাটুকে একটি পুকুরের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ জল থেকে একটি ছোট এলিয়েন মহাকাশযান উঠে আসে। ক্ল্যাটু তার দিকে এগিয়ে যায় এবং জাহাজটি স্পর্শ করার সাথে সাথেই বিশ্বের সমস্ত ভিনগ্রহী জাহাজ থেকে শক্তি বেরিয়ে আসে। এই শক্তি পৃথিবী এবং সমুদ্রের প্রতিটি জীবন্ত প্রাণীকে আকর্ষণ করতে শুরু করে। হেলেনের চোখ হতবাক হয়ে যায়। ভয় পেয়ে সে দ্রুত গাড়ির দিকে ছুটে যায়। এদিকে জ্যাকব বিভ্রান্ত হয়ে পড়ে। সে মনে করে হেলেন এবং ক্লেও একে অপরকে পছন্দ করে এবং হেলেন শীঘ্রই ক্ল্যাটুকে তাদের সাথে থাকার জন্য ডাকবে। এর ফলে দুজনের মধ্যে একটি ছোটখাটো তর্ক শুরু হয়। জ্যাকব রেগে যায় এবং গাড়ি থেকে নেমে যায়। হেলেন তাকে শান্ত করার জন্য তার পিছনে পিছনে যায়। তারপর হেলেন এবং জ্যাকব উভয়ই দেখতে পায় যে ভিনগ্রহী মহাকাশযানটি পৃথিবী থেকে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে বিভিন্ন দেশের সমস্ত ভিনগ্রহী জাহাজ পৃথিবী ছেড়ে যেতে শুরু করে। বিশ্বজুড়ে মানুষ উদযাপন করে, মনে করে যে তারা অবশেষে ভিনগ্রহীদের থেকে মুক্তি পেয়েছে। কিন্তু ম্যানহাটনে ভয় এখনো রয়ে গেছে, কারণ সেখানে ভিনগ্রহী গোলকটি অন্যদের তুলনায় অনেক বড়। এটি পুরো সরকারের উদ্বেগ বাড়িয়ে দেয়। এদিকে ক্ল্যাটু হেলেনের কাছে ফিরে আসে এবং তাকে বলে যে তাদের শহরে ফিরে যাওয়া উচিত, কিন্তু হেলেন তা প্রত্যাখ্যান করে এবং জ্যাকবকে গাড়িতে পাঠায়। সে ক্ল্যাটুকে বলে যে যতক্ষণ না সে এই সব কিছুর পেছনের আসল কারণটি বলে, ততক্ষণ সে তাকে কোথাও নিয়ে যাবে না। অবশেষে ক্ল্যাটু তাকে সত্যতা বলে। সে বলে যে মহাবিশ্বে মাত্র কয়েকটি গ্রহ আছে যেখানে জীবন সম্ভব। তার ভিনগ্রহী সভ্যতা সেই গ্রহগুলিকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু পৃথিবীতে মানুষ ক্রমাগত দূষণ করছে এবং প্রকৃতি ধ্বংস করছে। যদি এটি চলতে থাকে তাহলে পৃথিবী শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সে ব্যাখ্যা করে যে ভিনগ্রহীরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছিল, আশা করেছিল যে মানুষ বদলে যাবে, কিন্তু উন্নতির পরিবর্তে মানুষ গ্রহের আরো ক্ষতি করে চলেছে। তাই এখন ভিনগ্রহীরা মানব জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ যেভাবেই হোক মারা যাবে, কিন্তু যদি মানুষকে সরিয়ে নেওয়া হয় তবুও পৃথিবী বেঁচে থাকতে পারে। এই কথা শুনে হেলেন ভয় পেয়ে যায়। সে ক্ল্যাডুর কাছে অনুরোধ করে এবং বলে যে যদি ভিনগ্রহীরা মানুষকে আরও একটি সুযোগ দেয়, তারা পরিবর্তন আনতে পারে এবং পৃথিবীকে বাঁচাতে সাহায্য করতে পারে। কিন্তু ক্ল্যাটু তার অনুরোধ উপেক্ষা করে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ক্ল্যাটুর খোঁজে আসে। সে প্রথমে হেলেন এবং জ্যাকবকে তার থেকে আলাদা করে। তারপর সে বিনয়ের সাথে ক্ল্যাটুকে পুলিশের গাড়ির ওপর উভয় হাত রাখতে বলে। ক্ল্যাটু যেমন বলেছিল তেমন করে, কিন্তু পরের সেকেন্ডে সে অফিসারকে গাড়ি দিয়ে জোরে আঘাত করে, যার ফলে তার সমস্ত হাড় ভেঙে যায়। জ্যাকব অফিসারকে ব্যথায় ভুগতে দেখে ভয় পেয়ে যায় এবং ক্ষোভে ক্ল্যাডুকে চিৎকার করে, কিন্তু তারপর ক্ল্যাডু অফিসারের উপর তার ঔষধ প্রয়োগ করে এবং গাড়ি থেকে শক্তি ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। এই দয়ার কাজ দেখে ক্ল্যাডুর মধ্যে সদয়তার সুফুলিঙ্গ দেখা যায়। আবারও হেলেন তাকে মানবতাকে রক্ষা করার জন্য অনুরোধ করে। ক্ল্যাটু উত্তর দেয় যে সে ইতিমধ্যেই বিশ্বের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। হেলেন ক্ল্যাটুকে বলে যে সে ওই লোকদের তার নেতা বলে না। এই বলে সে ক্ল্যাটুকে অধ্যাপক বার্নহার্ডের সাথে দেখা করতে নিয়ে যায়, আশা করে যে সে মানবতা সম্পর্কে ক্ল্যাটুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করতে পারে। অধ্যাপক বার্নহার্ড ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী, যিনি জৈবিক পরোপকারের ওপর তার গবেষণার জন্য পরিচিত। হেলেন জ্যাকবকে একটি ঘরে বিশ্রাম নিতে বলেন। যখন তিনি ক্ল্যাডুর সাথে বসার ঘরে অধ্যাপকের জন্য অপেক্ষা করছিলেন, তারপর ক্ল্যাডুর নজরে পড়ে অধ্যাপকের ব্ল্যাকবোর্ডে লেখা একটি সমীকরণ। এমন একটি সমীকরণ যা পৃথিবীর কেউ সমাধান করতে পারেনি, কিন্তু ক্ল্যাডুর মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায়। ঠিক তখনই অধ্যাপক এসে সমীকরণটি সমাধান দেখে হতবাক হয়ে যান। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে ক্ল্যাডুর কোনো সাধারণ মানুষ নয়, বরং আমেরিকান সরকার যে ভিনগ্রহীকে খুঁজছে সে একই ভিনগ্রহী। অধ্যাপক ক্ল্যাডুর কাছে বলেন যে ভিনগ্রহী সভ্যতা এত উন্নত হয়, তাহলে অবশ্যই তাদের কাছে পৃথিবীর প্রতিটা মানুষকে আরো দায়িত্বশীল হতে সাহায্য করার কোনো উপায় থাকবে। ক্ল্যাটু উত্তরে বলা হয় যে অতীতে তাদের সভ্যতাও মানুষের থেকে খুব বেশি আলাদা ছিল না,
কিন্তু যখন তারা তাদের নিজের পুত্রকে ধ্বংস করার দ্বার প্রান্তে ছিল, তখন তাদের পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল। এই সময়ের সাথে সাথে তারা সেই অনুযায়ী তাদের সভ্যতা গড়ে তুলেছিল। কিন্তু তিনি বলেন, মানুষ আলাদা, তারা কখনোই পরিবর্তন করতে চায় না। তারা সর্বদা কেবল তাদের নিজস্ব সুবিধার কথা ভাবে। তাই তাদের পৃথিবীর প্রতি নিবেদিত প্রাণ হওয়ার আশা করা অর্থহীন। এই বিষয়ে অধ্যাপক ব্যাখ্যা করেন যে প্রতিটা সভ্যতা তখনই পরিবর্তিত হয় যখন একটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়, ঠিক যেমন ক্ল্যাটোর সভ্যতা একবার করেছিল। তাই ক্ল্যাটোর উচিত মানুষকে পরিবর্তনের জন্য একটি সুযোগ দেওয়া। এই কথা শুনে ক্ল্যাটো চুপ করে যায় এবং গভীরভাবে ভাবতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টিভিতে খবর আসে যে ক্ল্যাটো পৃথিবীর জন্য বিপজ্জনক এবং সমগ্র আমেরিকান সরকার তাকে খুঁজছে। এটি দেখে জ্যাকব গোপনে পুলিশকে ফোন করে এবং তাদের জানায় যে তারা কোথায় আছে। কিছুক্ষণের মধ্যেই সামরিক হেলিকপ্টারগুলি ক্ল্যাটোকে খুঁজতে প্রফেসরের বাড়িতে আসে। হেলিকপ্টারের শব্দ শুনে হেলেন জ্যাকবকে ধরে এবং ক্ল্যাটোকে নিয়ে কাছের বনে ছুটে যায়। কিন্তু জ্যাকব সৈন্যদের ডাকে, যা তাদের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। একজন সৈনিক হেলেনকে ধরে ফেলে এবং তাকে নিয়ে যায়। যখন দুটি হেলিকপ্টার ক্ল্যাটোকে খুঁজতে থাকে, হেলিকপ্টারগুলি তাকে ধরে ফেলার আগেই ক্ল্যাটো তার শক্তি দিয়ে তাদের ধ্বংস করে দেয়। জ্যাকব এটি দেখে ভয় পেয়ে যায় এবং ক্ল্যাটো থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটি সেতুর কাছে পিছলে পড়ে যায় এবং সেখান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু ক্ল্যাটো তাকে ধরে ফেলে এবং তাকে বাঁচায়। এই কাজ দেখে জ্যাকব বুঝতে পারে যে ক্ল্যাটো খারাপ নয়, বরং আসলে একজন ভালো এলিয়েন। এরপরে ক্ল্যাটো এবং জ্যাকব শহরের দিকে রওনা দেয়। ইতিমধ্যে সামরিক বাহিনী আবিষ্কার করেছিল যে এলিয়েন রোবটটি উস্কানি না দিলে আক্রমণ করে না। তাই তারা সাবধানে এটিকে আটকে রাখে এবং একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্য দিয়ে মার্কিন সরকারের একটি বিশেষ জরুরি অপারেশন সেন্টার মাউন্ট ওয়েদার ফ্যাসিলিটিতে নিয়ে যায়। সেখানে সামরিক বাহিনী একটি শক্তিশালী ড্রিল ব্যবহার করে রোবটের দেহ ভাঙার চেষ্টা করে। কিন্তু রোবটের দেহ এত শক্তিশালী যে ড্রিলটিও এটির কোনো ক্ষতি করতে পারে না। পরবর্তীতে ড্রিলটি নিজেই ভেঙে যায়। মেশিনটি মেরামত করার জন্য একজন মেকানিককে চেম্বারে পাঠানো হয়। তারপর আমরা দেখতে পাই যে রোবটটি তার শরীর থেকে কিছু ক্ষুদ্র ধাতব পোকামাকড় ছেড়ে দিচ্ছে। এই পোকামাকড়গুলি ড্রিল মেশিনকে খেতে শুরু করে। পরের মুহূর্তে তারা মেকানিকের শরীরেও প্রবেশ করে। মেকানিক ব্যথায় কষ্ট পেতে শুরু করে, কিন্তু তাকে উদ্ধার করার পরিবর্তে নিরাপত্তা কর্মীরা চেম্বারে আগুন ধরিয়ে দেয়। যাই হোক, আগুন রোবটের কোনো ক্ষতি করে না। কিছুক্ষণের মধ্যেই রোবটটি অসংখ্য ধাতব পোকামাকড়ে রূপান্তরিত হয়। এই পোকামাকড়গুলি কাচের কক্ষ ভেঙে উপস্থিত সমস্ত মানুষকে হত্যা করে এবং তাদের অস্তিত্ব মুছে ফেলে। এরপরে ভারী ভারী লোহার দরজা ভেঙে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে পালিয়ে যায়। পোকামাকড়গুলি বেরিয়ে আসার সাথে সাথে সামরিক বাহিনী বন্দুক এবং ট্যাঙ্ক ব্যবহার করে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের অস্ত্রের কোনো প্রভাব পড়ে না। এই পোকামাকড়গুলো মৌমাছির বিশাল ঝাঁকের মতো আকাশে উড়ে বেড়ায়, সমস্ত মানুষ এবং তাদের দ্বারা নির্মিত সবকিছু ধ্বংস করে দেয়। তাদের পথে যাই আসুক না কেন, আরো পোকামাকড় পরিণত হবে। দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। পোকামাকড়গুলো দ্রুত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে, বিশ্বের প্রতিটি কোণ থেকে বেরিয়ে মানবজাতিকে ধ্বংস করতে আসবে। এখন তাদের থামানো অসম্ভব হয়ে পড়েছিল। যখন এই খবর প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পৌঁছায়, তখন তিনি ঘামতে শুরু করেন, কারণ তারা ভিনগ্রহীদের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ইতিমধ্যে হেলেন প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ক্ল্যাটোকে রাজি করাতে পারেন এবং মানবতা রক্ষা করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে হেলেনের সাথে একমত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি হেলেনকে ক্ল্যাটোর সাথে কথা বলতে পাঠান এবং মাইকেলও এই মিশনে তাকে সমর্থন করেন। অন্যদিকে জ্যাকব এবং ক্ল্যাটো বাড়িতে পৌঁছান। জ্যাকব যখন হেলেনকে ফোন করার জন্য ফোন ধরেন, তখন লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ক্ল্যাটো তার ক্ষমতা ব্যবহার করে ফোনটি ঠিক করে এবং জ্যাকবের হাতে তুলে দেন। জ্যাকব হেলেনকে ফোন করেন এবং তারা একটি বিশেষ স্থানে দেখা করার সিদ্ধান্ত নেন। জায়গাটি ছিল একটি কবরস্থান, যেখানে জ্যাকবের বাবাকেও সমাহিত করা হয়েছিল। জ্যাকব এই জায়গাটি বেছে নিয়েছিলেন এই আশায় যে ক্ল্যাটো তার বাবাকে জীবিত করতে পারবে, কারণ সে আগে ক্ল্যাটোকে একজন পুলিশ সদস্যকে পুনরুজ্জীবিত করতে দেখেছিল। কিন্তু ক্ল্যাটো তাকে বলে যে এই পৃথিবীতে এটি সম্ভব নয়, কেউ সত্যি মারা যায় না, তারা কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এই কথা শুনে জ্যাকব আবেগপ্রবণ হয়ে পড়ে। এদিকে হেলেন এবং মাইকেল কবরস্থানে পৌঁছায়। হেলেন জ্যাকবকে জড়িয়ে ধরে তাকে বলে যে সে একা নয়,
সে সবসময় তার সাথে থাকবে। একই সময় জ্যাকব তার ভুল বুঝতে পারে এবং অবশেষে হেলেনকে তার মা হিসেবে গ্রহণ করে। ভালোবাসার এই মুহূর্ত দেখে ক্ল্যাটো ভালোবাসার আসল অর্থ বুঝতে পারে এবং মানবতাকে আরেকটি সুযোগ দিতে রাজি হয়, কিন্তু এটি করার জন্য তাকে তার জাহাজে ফিরে যেতে হবে। মাইকেল তাকে সাহায্য করে এবং ক্ল্যাটোকে তার গাড়িতে তুলে নেয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে একটি গোপন আদেশ পান এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। মাইকেল যখন ক্ল্যাটোকে শহর থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন তারা একটি চেক পয়েন্টের মুখোমুখি হন। মাইকেল চেক পয়েন্ট ভেঙে পালিয়ে যায়। সামরিক যানবাহন তাদের ধাওয়া করতে শুরু করে, কিন্তু শীঘ্রই সৈন্যরা তাদের মেজরদের কাছ থেকে ধাওয়া বন্ধ করার নির্দেশ পায়, তাই তারা পিছু হটে। কিন্তু তারপর হেলেন কিছু অদ্ভুত লক্ষ্য করে। পুরো রাস্তা ফাঁকা এবং কোথাও কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করতে শুরু করে যে কিছু একটা ভুল হয়েছে। সে মাইকেলকে গাড়ি থামাতে বলে। মাইকেল থামার আগেই প্রতিরক্ষা মন্ত্রী ভিনগ্রহী জাহাজ আক্রমণ করার নির্দেশ দেন। মাইকেলের গাড়ি ইতিমধ্যেই ভিনগ্রহী জাহাজের কাছে পৌঁছে গিয়েছিল, যার ফলে এটি উল্টে যায় এবং মাইকেল ঘটনাস্থলেই মারা যায়। একই সময় পোকামাকড়ের ঝাঁকও সেখানে এসে পৌঁছায়। তাদের দেখে ক্ল্যাটো দ্রুত হেলেন এবং জ্যাকবকে সুরক্ষার জন্য একটি সেতুর নিচে টেনে আনে, কিন্তু ততক্ষণে কিছু পোকামাকড় হেলেন এবং জ্যাকবের শরীরে প্রবেশ করে এবং তাদের মৃত্যুর ডেকে ঠেলে দিতে শুরু করে। এটি দেখে হেলেন ক্ল্যাটোকে জ্যাকবকে বাঁচানোর জন্য অনুরোধ করে। ক্ল্যাটো কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে তাদের শরীর থেকে সমস্ত পোকামাকড় টেনে নিজের মধ্যে শুষে নেয়। এরপর ক্ল্যাটো নিজেকে উৎসর্গ করে। সে পোকামাকড়ের ঝাঁক নিয়ে ভিনগ্রহী জাহাজে পৌঁছায় এবং জাহাজটি স্পর্শ করে। সে একটি শক্তির স্পন্দন প্রকাশ করে। এই শক্তি স্পন্দন পোকামাকড়কে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়, কিন্তু ক্লাউডও তাদের সাথে অদৃশ্য হয়ে যায়। ক্লাউড মানবতাকে যে জীবন উপহার দিয়েছিল তা মূল্য দিতে এসেছিল। পৃথিবীতে সমস্ত বিদ্যুৎ এবং আধুনিক প্রযুক্তি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এবার মানুষ এটি ফিরিয়ে আনার চেষ্টা করেনি। তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। এই নীরব সতর্কীকরণের মাধ্যমে এলিয়েন জাহাজটি পৃথিবী ছেড়ে চলে যায় এবং ছবিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং দেখার সময় গল্পে হারিয়ে যান, তাহলে দয়া করে আমাদের সমর্থন করতে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাকে এই ধরনের আরও ভিডিও আনতে পারি। দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।